রিসোর্ট থেকে ঘুরে আসার পরে রাতের বেলায় ভাবি এই পায়াগুলো রান্না করে নিচ্ছে। ভাবি বলছিল যে পায়া রান্না করতে অনেক বেশি জালের দরকার হবে, অর্থাৎ খুব বেশি জাল প্রয়োজন হবে। সেটা সকালবেলা হঠাৎ করে বসিয়ে দিয়ে নাস্তার সাথে খাওয়া যাবে না, তাই রাতের বেলা বসিয়ে প্রায় আমরা ঘুমানোর আগ পর্যন্ত 12টা-1টা পর্যন্ত এটাকে জাল করে নিচ্ছে। তো এখন সকাল হয়ে গেছে, আমি উঠানের যে গাছগুলো থাকে সেটা একটু ক্যাপচার করে আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে এটা সকালবেলার দৃশ্য। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি কাছে বা দূরে যেখান থেকে বসে আজকের এই নতুন ব্লগটি দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আর আমরাও এই অসহনীয় গরমে বেশ আলহামদুলিল্লাহ ভালো আছি। কিচেনে চলে আসলাম, দেখি যে রত্না আপা রুটি ছেঁকে নিচ্ছে আর মিজান ভাই এপাশ থেকে রুটি বানিয়ে দিচ্ছে। আসলে আমাদের এখন যে পরিস্থিতি হয়েছে, আমরা এখন যৌথ ফ্যামিলির মেম্বার হয়ে গেছি সবাই। দেখা যাচ্ছে যে 20 জন মানুষের নাস্তা সকালবেলা যদি একা মিজান ভাই করলে তার উপরে অনেকটাই চাপ পড়ে যায়। তো এখানে রত্না আপা হেল্প করছে। নিহারি যে রাতের বেলা আপনাদের দেখালাম সেটা এখন 2 ভাগে ভাগ করে রান্না করা হচ্ছে, অর্থাৎ কিছুটা বা অর্ধেক পরিমাণ প্রেসার কুকারে উঠিয়ে দেওয়া হয়েছে গ্যাসের চুলাতে, আর এটা ইলেকট্রিক চুলায় হচ্ছে। মিজান ভাই আমাকে জিজ্ঞাসা করছিল ভাবি কয়টা সিটি দিলে হবে, তো আমি বললাম যে 3টা সিটি দিয়ে নামিয়ে তারপরে ফোড়ন দিলেই হবে। তো এই তো বাকি অর্ধেকটাই যে প্রেসার কুকারে হচ্ছে। তো অনেক রুটি করতে হচ্ছে। আর আমাদের বাসার শ্বশুর আব্বা আর হচ্ছে যে আমার শাশুড়ি মা আর আমার ভাসুর, দেবর আর সুভার বাবা, এরা 3 ভাই হচ্ছে ভাত খায়। বাকি সবাই আমরা হচ্ছে যে রুটি, সবজি বা মাংস এগুলো খেতেই পছন্দ করি। তো ওনাদের জন্য আবার আলাদা করে ভাত করতে হয়। তবে আজ যেহেতু পায়া রয়েছে, নিহারি রয়েছে, তো আজ আর ভাত করা হয়নি। আজ বেশি করে রুটি বানানো হচ্ছে, এই কারণে দুজনেই রুটি বানানোতে লেগে গেছে। তো ভাবি এখানে নিহারিটা ফোড়ন দিয়ে দিল। নিহারি বা পায়া আমি আসলে 2টা শব্দই ইউজ করছি। তো আমি এখন যাব একটু বাগানের দিকে। বাগান বলতে আসলে ভাবির যে ব্যাকইয়ার্ডটা রয়েছে যেখানে আসলে গাছগাছালি রয়েছে সেখানে যাব। দুপুরের জন্য এই যে বড় একটা মাছ ভিজিয়ে দেওয়া হয়েছে। আজ হচ্ছে আমাদের সব নর্মাল খাবার দাবার হবে। ভাবিকে বলেছি ভাবি গত রাতে অনেক বেশি অ্যাসিডিটির প্রবলেম হচ্ছিল, আজ যেন দুপুরবেলায় একদম নর্মাল সাদামাটা রান্না করা হয়। তো ভাবি বলছে আচ্ছা ঠিক আছে, আমি মাছ ভেজাতে বলেছি মিজানকে। এই তো ভাবি এখন টেবিলে খাবারগুলো সার্ভ করে দিচ্ছে। আর এদিক থেকে কিন্তু রুটি বানানো শেষ হচ্ছে না, কারণ বোঝেন যে 20 জন মানুষের রুটি বানাতে হবে। পুরাপুরি একটা যৌথ ফ্যামিলি। আমরা যখন রোজার ঈদে, কুরবানি ঈদে সবাই একসাথে হই তখন একটা যৌথ ফ্যামিলির স্বাদ নেই। আর যৌথ ফ্যামিলিতে থাকার কিন্তু অনেক বেশি উপকারিতা আছে, তো সেটা পরে গিয়ে বলছি। এই তো ভাবি এখন টেবিলে খাবার উঠিয়ে দিচ্ছে। আর আমি যেখানে যাব সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম যে আম কুড়াতে যাব। মূলত আম কুড়ানো না, আম্মাকে দেখেছি যে গত 2 দিন উনি ঘুম থেকে উঠে ভাবির বাগানে চলে যেতে এবং টুপটুপ করে গাছ থেকে নাকি আম পড়েছে ওনার সামনে, উনি সেগুলো নিয়ে এসেছে। তো আজ আমি চিন্তা করলাম যে যাই একটা ঘুল্লি দিয়ে আসি। তো এখানে অবহেলিত একটা বেলি ফুলের গাছ দেখলাম, দেখেন কেমন যেন মনে হচ্ছে সে একটু অযত্নে আছে। তো আমি একটু তাকে ক্যাপচার করে নিলাম। আর এই হচ্ছে যে ভাবিদের বাসার আরেকটা সাইড যেটা আপনাদের মাঝে শেয়ার করা হয়নি। এখানে কিন্তু টিউবওয়েল 2টা রয়েছে, একটা এই মাথায় আর একটা হচ্ছে ওই মাথায় যেখানে গাছটা দেখতে পাচ্ছেন। আর এই যে ঘরটা দেখলেন পাশে, এটা বডিগার্ডদের ঘর। তো যাই হোক, আমি এখন ক্ষেতের ভিতরে ঢুকে গেছি। এখানে বেগুন গাছ, তারপরে হচ্ছে যে আরও কিছু সবজি লাগিয়েছিল, তবে এই মুহূর্তে এখন আর নাই। আর ভাবির যে জিনিসটা আমার কাছে বেশি ভালো লেগেছে, মেহেদি গাছে অনেক বেশি মেহেদি পাতা এসেছে আর লেবু গাছে অনেক লেবু এসেছে। তো আমার কাছে মনে হচ্ছিল যে যাওয়ার সময় কয়েকটা লেবু নিয়ে যাব, লেবু গাছটা দেখে সেটা মনে হচ্ছিল। তো ব্লগের এই পর্যন্ত যারা এসেছেন আর ব্লগটা দেখা শুরু করেছেন, কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করে নিতে পারেন। এই যে দেখেন সুন্দর একটা গাছ পাকা আম পড়ে আছে। এই গাছের আমটা আপনাদের সাথে গত 2 দিনের ব্লগে শেয়ার করেছি। খেতে কিন্তু খুব ভালো, হালকা একটু আঠিতে টকটক হয়, বাট অনেকটাই মজা হয়, রসালো এবং পুরোটাই গাছ পাকা। তো আমি এদিক ওদিক ঘোরাঘুরি করছি, হাঁটাহাঁটি করছি যে আরও কিছু আম পাওয়া যায় কি না। দেখেন যে গরমের দিনে ভাসুরের বাড়িতে আম কুড়াতে সুখ, সেরকম একটা ব্যাপার হয়ে গেছে না। আর রোদের যে কি তেজ, কি বলবো, মানে প্রচণ্ড গরম। আমাদের বাচ্চারা আলহামদুলিল্লাহ সুস্থ আছে, এটাই শুকরিয়ার বিষয়। তো হাঁটতে হাঁটতে দেখি যে এখানে আরেকটা আম পড়ে রয়েছে, সেটাও আমি খুঁটে নিলাম।
তো এই আমটা দেখতে দেখতে একটু ঘুরতে না ঘুরতেই দেখি যে আমার সামনেই গাছ থেকে টপ করে আরেকটা আম পড়েছে। তো আমি সেই আমটাকেও খুঁটে নিলাম। তো মেহেদি গাছের এত বেশি সুন্দর তরতাজা হয়েছে, ভাবি একবার বলছিল যে তোমরা কি মেহেদি লাগাবা কিনা, তাহলে ব্লেন্ড করে দিতে বলি। তো আসলে সময়ের স্বল্পতার কারণে, আর আমরা যেহেতু সবাই একসাথে দেখা যাচ্ছে যে গল্প গুজব থাকে বা ঘুরতে যাচ্ছি, তো সেটার কারণে কিন্তু আর অলসতার কারণে মেহেদিগুলো আর ব্লেন্ড করে মাথায় নেওয়া হয়নি বা হাতে নেব সেটা হয়নি। তো এই হচ্ছে এই আমটা আবার আমার সামনে পড়লো। আর ওই যে দেখেন একটা কাঁচা আম একটা পাকা আম একই থলিতে রয়েছে। আমি একটু জুম করে আপনাদের সাথে বড় করে দেখালাম। এই আমটাও না জানি কখন হঠাৎ করেই পড়ে যাবে, তো সেটাই আর কি। তো যাই হোক, 3টা আম পেয়েই আমি খুশি। এখন আমি ঘরের দিকেই যাব, কারণ সকাল তো অনেক হয়েছে, ওদিকে নাস্তা আয়োজন চলছে, সবাই নাস্তা করতে বসবে। তো এখন হাঁটতে হাঁটতে আমি আবার বাসার দিকে যাচ্ছি। বাসা তো বাসা মানে রুমের দিকেই যাচ্ছি। আর আজ চিন্তা করছি যেহেতু সব নর্মাল খাবার দাবার হবে, তাই ওই যে কলমি শাকগুলো দেখছেন, এই কলমি শাকের ডগাগুলো থেকে আজ শাক ছিঁড়ে নিব। যদিও বা আমার ছোট যা, সে প্রতিদিনই তার বাচ্চার জন্য কিছু কিছু শাকের ডগা ছিঁড়ে রান্নায় ব্যবহার করেছে, তারপরেও আমি আজ ছিঁড়ব। রাতের বেলা মাগরিবের সময় রিসোর্ট থেকে আসার পরে যত কাপড় হয়েছিল সব সুভার বাবা ধুয়ে এখানে নেড়ে দিয়েছে, সেগুলো শুকিয়ে গেছে। তো আমি হেঁটে যেতে যেতে দেখি যে আব্বা আম্মা খাবার টেবিলে বসে গেছেন, ওনাদেরকে ভাবি খাবার দিয়ে দিয়েছে আর খাবার খাচ্ছে। তো আমি দেখাচ্ছি যে আম্মা দেখেন, আমি কিন্তু 3টা আম কুড়িয়ে পেয়েছি। তো আম্মা প্রতিদিন এই কাজটা নিজে করে। তো আম্মা বলছে ঠিক আছে রাখো, নাস্তার পরে খেয়ে নিও। তো আমি কিন্তু আমগুলো এখন টেবিলে আপনাদের সামনে রেখেছি, যেহেতু এক হাতে ক্যামেরা, আমাকে বেসিনটা সেরে পানি দিয়ে আমগুলো ধুতে হবে। সেই কাজটুকু আমি পরে করেছি অফ ক্যামেরায়, যেটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। তো এই তো 3টা আম আমি রেখে দিলাম, আর আব্বা আম্মা খেতে বসেছে। তো আমাদেরও অনেক ক্ষুধা পেয়েছে, এখন হচ্ছে যে আমরা খেতে বসেও গেছি অলরেডি। আর নিহারিটাকে বললাম না যে 2 ভাগে প্রেশার কুকারে 3টা করে সিটি দিয়ে তারপরে নামিয়ে ভাবি ফোড়ন দিয়েছে। তো এই হচ্ছে আমরা সবাই মিলে মোটামুটি খেতে বসেছি, যে কজনকে আসলে টেবিলে ধরা যায়। তো এই হচ্ছে আমাদের সকালবেলার খাবার দাবার চলছে। খেতে খেতে একটা কথা বলি, আপনারা গতকালকের যে ব্লগটা আমি শেয়ার করেছি, অনেকেই ভাবছেন যে আমি হয়তো বা মিনি ব্লগে যে ব্লগটা শেয়ার করেছি সেটা পুরোটাই মনে হয় গতকালকের বড় ব্লগে শেয়ার করছি। আসলে তা না, আপনারা গতকালকের বড় ব্লগটা দেখলে বুঝতে পারবেন যে এখানেও কিন্তু অনেকটা ভালো লাগার মতো অনেক বিষয় ছিল, অনেক হাসির, অনেক মজা করারও বিষয় আমি শেয়ার করেছি। আপনারা যারা দেখেননি গতকালের ব্লগটা আমার, তারা দেখে নিতে পারেন। এটা মিনি ব্লগের সাথে একেবারেই সম্পৃক্ত ছিল না, এবং কথাবার্তা বা ভিডিও ফুটেজগুলো আমি একটু আলাদা করে নিয়েছিলাম বড় ব্লগের জন্য। তো আপনারা কিন্তু কাইন্ডলি আমার গতকালকের ব্লগটাও দেখে নিতে পারেন, আর আশা করছি যে আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে। তো সকালের নাস্তা শেষ করার পরে তারপরে আমি এখানে যে কয়েকটা থালাবাটি টেবিলে হয়েছিল সেটা আমি সিঙ্ক এনে আমি মেজে পরিষ্কার করে নিচ্ছি। তো পাশে রত্না আপা ছিল, আমি বললাম যে আপা আমি মেজে ধুয়ে দিচ্ছি আপনার কাছে, আপনি এদিক থেকে র্যাকে পানি ঝরাতে দিয়ে দেন। তা আপা সেভাবেই কাজ করছিল। আর যারা আজকের ব্লগটা দেখছেন, আপনারা যদি কেউ নতুন এসে থাকেন আমার চ্যানেলে, তো রিকোয়েস্ট করব যে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। সাবস্ক্রিপশনের পরে পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিতে হবে, এতে করে নোটিফিকেশনে আমার চ্যানেলের নতুন নতুন লাইফস্টাইল ব্লগ, ফ্যামিলি ব্লগ বা এই ধরনের আরও ব্লগগুলো দেখতে চাইলে পেয়ে যাবেন, আর সময় সুযোগ করে সেটা দেখে নিতে পারবেন। তো এই তো আমি এখানে থালা বাসনগুলো সব ক্লিয়ার করে ধুয়ে নেওয়ার পরে তারপরে এখন একটু চা খাবো। যেহেতু আপনাদের সাথে শেয়ার করলাম যে গত রাতে খুব অ্যাসিডিটির প্রবলেম হয়েছিল, তাই আজ সকালে মশলা চা বানিয়ে নেব। অনেক বেশি রুটি বানানোর কারণে চুলাটা আটার গুঁড়ি পড়ে একদম পুরা নষ্ট হয়ে আছে। তো সেটা আমি একটা টিস্যু পেপার দিয়ে মুছে এখানে চায়ের পানি দিয়ে দিলাম। আর চায়ের পানি দিয়ে তারপরে আমি এখানে 2টা এলাচ ফাটিয়ে দিচ্ছি, 4-5টা লবঙ্গ দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিব, আর চিনি দিয়ে আদা দিয়ে বেশ খানিকটা সময় আমি মশলা চায়ের জন্য পানিটাকে জাল করে নিব।
আমরা কিন্তু 3 যাই এখানে চুলার পিঠে কাজ করছি। আমি চা বানাচ্ছি, ছোট যা এসেছে ওর বাচ্চার খাবার বানাতে, মেবি সুজি রান্না হচ্ছে ওখানে। বড় যা হচ্ছে যে আরও যাকে যাকে নাস্তা দেয়নি তো তাদের জন্য নিহারি বা পায়া উঠিয়ে তাদের সবাইকে আবারও খাবার দিয়ে দিচ্ছে। তো এই হচ্ছে আমাদের সবার অবস্থা। এদিক থেকে দুপুরের জন্য মিজান ভাই মাছটাকে কেটে নিচ্ছে। মূলত মিজান ভাই কিন্তু আজ অনেকটাই অসুস্থ, ওনার হাঁটুতে ব্যথা করছে। তো বললাম যে মিজান ভাই আপনি কেন মাছ কাটতে যাচ্ছেন, আপনি ওঠেন, আমরা করে নিব, আপনি বাসায় গিয়ে রেস্ট করেন। তো মিজান ভাই বলছে যে না ভাবি, আমি বিকালে আসরের পরে ডাক্তার দেখাতে যাব, তো আমি রান্নার কাজটা শেষ করে তারপরে একবারেই যাব। তো এই হলো অবস্থা আমাদের। চলছে দুপুরে রান্নাবান্নার আয়োজন। আবারও চা বানানো শেষ হয়ে গেছে, এখন আমি কাপে চা ঢেলে চা খেয়ে নিব। আর চা খাওয়ার লোকজন বেশি হয়েছে, আপনাদের ভাইয়া, আমার শ্বশুর আব্বা, আমার ছোট যা আর আমি, মূলত এই 4 জনই চা খাবো। আর আব্বাকে দুধ চাটা দেওয়ার চেষ্টা করি যে না দিতে, যে দুধ চা খেলে আবার সমস্যা হতে পারে, এই কারণে আব্বাকে সবসময় লাল চাই দেওয়া হচ্ছে। যদিও আমার শ্বশুর আব্বার দুধ চাটা অনেক বেশি পছন্দ। তো আপনাদেরকে প্রথমেই বলেছি যে যৌথ ফ্যামিলিতে থাকার কিন্তু সুবিধা অনেক বেশি। আসলে যেমন অসুবিধাও আছে কিছু, তেমনি সুবিধাও আছে। দেখা যাচ্ছে যে একসাথে থাকলে না মনের মিল অনেক বেশি হয়। বাচ্চারা কাজিন যে ভাই বোন থাকে তাদের সাথে মিলেমিশে চলার চেষ্টা করে, নিজেকে আত্মরক্ষার্থে প্রোটেক্ট করার যে কৌশলগুলো সেটাও শেখে, খাবার ভাগ করে খেতে শেখে, কাউকে কোনো কিছু দিতে শেখে। আর একক ফ্যামিলিতে বা আমরা যারা সিঙ্গেল ফ্যামিলি মানে লিড করি সিঙ্গেল ফ্যামিলিতে, আসলে আমরা এখন এমন হয়ে গেছি যে বিয়ের পরে হাজব্যান্ডের কর্মস্থলে সবাই চলে যাই। আমাদের ক্ষেত্রে তো তাই হয়েছে, যেমন আমরা 3টা বই, কেউ কিন্তু আব্বা মার সাথে থাকতে পারি না। তো এই আর কি, যে যৌথ ফ্যামিলিতে থাকার কিন্তু অনেক ধরনের সুবিধা আছে, আবার অসুবিধাও আছে। তো এখন দুপুরবেলা যেহেতু চা খাওয়ার পর রত্নাপা আমাকে বারবার বলছে ভাবি যাবেন না শাক তুলতে। তো এই যে শাক তুলতে চলে এসেছি, কলমি শাকগুলোর ডগাগুলো তুলে নিয়ে তারপরে হচ্ছে যে ভাজি করা হবে। আমরা তো চা খেয়ে শাক তুলতে এসেছি, ওদিক থেকে কিন্তু মিজান ভাই মাছ কাটাকাটি করছিল, সে মাছ ধুয়ে মাছ ভেজেও নিয়েছে। এরপরে ভাবি আবার রান্নাটা বসিয়ে দিবে। তো এভাবে করেই আমাদের সময়গুলো কিন্তু চলে যাচ্ছে। আর মেবি যশোরের ব্লগ আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারবো না, এটাই লাস্ট ব্লগ। তবে আর একটা ছোট্ট মিনি ব্লগ আমি দিতে পারি, যেদিন আমি যশোর থেকে চলে এসেছিলাম সেইটা আমি মিনি ব্লগে শেয়ার করবো ইনশাল্লাহ। তো এই হচ্ছে শাক কেটে নিয়েছি, অনেকগুলো শাক হয়েছে। আর দেখবেন যে নিজের আঙিনার কোনো কিছু খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আমরা যারা শহরে থাকি, বিশেষ করে ঢাকা শহরে থাকি, এই ধরনের গ্রামের স্বাদ বা গ্রামের ফিলগুলো আমরা নিতে পারি না। যেমনটা আমি সকালবেলা আম গাছতলা থেকে আম কুড়িয়েছি, শাক বাগান থেকে শাক কেটে তারপরে সেটা এখন দুপুরে তাজা তাজা রান্না করা হবে, এই স্বাদগুলো তো পাই না। এটা আমার জন্য একটা অন্যরকম ভালো লাগা, ভালোবাসা কাজ করে। তো কিচেনে চলে এসেছি, দেখি যে রহিমা সে জিরা বাটছে, মিজান ভাই শাক কেটে নিচ্ছে, ভাবি এখানে মশলা কষিয়ে তারপরে হচ্ছে মাছগুলো ভুনা করে নিচ্ছে। আমার কাছে ভাবি জিজ্ঞাসা করেছিল যে কিভাবে মাছ খাবে, তো আমি বললাম যে ভাবি অল্প পরিমাণে আলু আর টমেটো দিয়ে একটু মাখা মাখা ঝোল করলে মনে হয় ভালো হবে, খুব বেশি ভুনা দরকার নাই। আর ডাল তো থাকবেই আমাদের প্রতিদিনের খাবারের সাথে। ইদানিং আমার কাছে ডাল অনেকটাই ভালো লাগে, এটা গরমের জন্য কিনা আমি জানি না, আপনাদের সাথে এর আগেও আমি আমার বাসার ব্লগগুলোতে শেয়ার করেছি, ডালটা খেতে খুব বেশি ভালো লাগে। তো এখানে 1 পিস মাছ আমার ছোট জায়ের ছোট বেবিটার জন্য রেখে দেওয়া হয়েছে, ওর রান্নাটা একটু অন্যরকম করে করা হয়। আর এখানে ভাবি সব রান্না বান্না করে নিচ্ছে, মিজান ভাই, রহিমা ওরা হেল্প করছে। এই হচ্ছে আমাদের আজকের দিনটা। তো বাকি আর কিছু শেয়ার করছি না, সরাসরি টেবিলে চলে আসলাম। ভাইয়াকে খাবার দেওয়া হয়েছে, এখানে বরবটি আর আলু ভাজি আর মাছ ভুনাটা। আর আমি বললাম ভাবি শাক কোথায়, তো কিচেন থেকে এই যে ফ্রাই প্যান থেকে শাক তুলে নিয়ে এসে তারপরে আমি শাকটা আবার টেবিলে দিলাম। তো ডালও ছিল, ডালটা প্রথমে আনা হয় নাই, তো আমরা যখন খেতে বসেছি তখন আবার ডালটাকেও আনা হয়েছে। এই ছিল আমার সকাল থেকে দুপুর পর্যন্ত একটা ব্লগ। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমার অনেক প্রিয় আপুরা এখন আর আমার ব্লগ দেখছেন না বা কমেন্টও করছেন না, এটা আমি একটু কষ্ট পাচ্ছি। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে আজকের ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে একটা কমেন্ট করবেন। আর সবাইকে আবারও অনেক বেশি ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছে আজকের ব্লগ থেকে। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।